আমরা গতদিন যে চ্যাপ্টারটা শুরু করছিলাম সেটা ছিল নাম্বার থিওরি, তাই না? তো নাম্বার থিওরি আমরা অল্প কিছু টপিক দেখছি। দেখো, এইটা হচ্ছে আমাদের ফোল্ডারটা, গুগল ড্রাইভে যে ফোল্ডারটার লিংক তোমাদের সবার কাছে আছে, ঠিক আছে? তো নাম্বার থিওরি আমরা দেখবো হচ্ছে এই স্ক্যান লেকচার থেকে, ঠিক আছে? আরো কিছু টপিক আছে হচ্ছে পিডিএফ লেকচারের মাঝে। এই ফোল্ডারে দেখো লেকচার 7, 8, 9 সবাই কি দেখতে পাচ্ছ? তোমাদের মধ্যে একজন বা দুইজন মাইক্রোফোনটা অন করে রেখো, রেসপন্ড করো। দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, তো নাম্বার থিওরি যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, টপিক গুলো এমন না যে দুই জায়গাতেই আছে, এরকম না। যেমন লেকচার 7, 8, 9 এ কিছু টপিক আছে আমার স্ক্যান লেকচারে আছে, কিছু টপিক আছে কিন্তু, যেমন স্পেশালি লেকচার 9 যেটা, হ্যাঁ, নাম্বার থিওরি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টার্ন ব্রোকার ট্রি, ঠিক আছে? যেটা আছে পিডিএফ লেকচার 9 এ, এটা স্ক্যান লেকচারে নাই। আমি টপিকটার নাম লিখে দিচ্ছি। আচ্ছা, নাম্বার থিওরি থেকে বেশ অনেকগুলো টপিক আমরা দেখব। এগুলো সবই মাইক্রো টপিক টাইপের, মানে ছোট ছোট টপিক। নাম্বার থিওরির বিভিন্ন থিওরাম, বিভিন্ন প্রপার্টি ইন্টিজার নাম্বারের, ঠিক আছে? তো এর মাঝে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, আমি সব টপিকটা লিখলাম না সেজন্য, একটা টপিক যেটা আমরা বলবো স্টার্ন ব্রোকার ট্রি, ঠিক আছে? স্টার্ন ব্রোকার ট্রি হচ্ছে তোমার রিলেটিভ প্রাইমারিটি চেক করার একটা অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচার, যেভাবে চিন্তা করো। হ্যাঁ, রিলেটিভ প্রাইমারিটি। তো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। নাম্বার থিওরি থেকে কোশ্চেন যেগুলো থাকবে তার মাঝে স্টার্ন ব্রোকার ট্রি থেকে তুমি অবশ্যই কিছু না কিছু পাবা, ঠিক আছে? তো এটা আছে হচ্ছে পিডিএফ লেকচার 9 এ, এটা কিন্তু স্ক্যান লেকচারে পাবা না। স্ক্যান লেকচারে খুব সামান্য আছে আর কি। এটা আছে হচ্ছে তোমার পিডিএফ লেকচার 9। সবাই দেখতে পাচ্ছ তো, না? তো এটা আমরা আজকে শুরু করতে পারবো কিনা জানি না, এটার আগ পর্যন্ত হয়তো আজকে আমরা শেষ করতে পারবো। আচ্ছা, তো নাম্বার থিওরি থেকে যেটা আমি বারবার বলি, এখনো বললাম, সেটা হচ্ছে তোমার, ঠিক আছে, তোমার স্ক্যান লেকচার এবং পিডিএফ লেকচার দুইটাই কভার করবা, ঠিক আছে? তো এটা বারবার বলার কারণ হচ্ছে অনেকে শুধু স্ক্যান লেকচারটা পড়ে আসো, বাট বেশ কিছু টপিক আছে পিডিএফ গুলোর মাঝে যেগুলো এখানে নাই। আবার উল্টাটাও, যে আমার স্ক্যান লেকচারে আছে কিন্তু পিডিএফ লেকচারে অত ভালো করে নাই, এরকম কিছু টপিকও আসে, যেন দুইটাই কভার করবা। হ্যাঁ, নাম্বার থিওরি থেকে কিছু কোশ্চেন পাবা, ক্লাস টেস্ট হবে যখন তখন, বা ফাইনালে তো অবশ্যই পাবা। আচ্ছা, তো আমরা গতদিন শুরু করছিলাম শুধু নাম্বার থিওরিটা। গতদিন আমরা যেটা করছিলাম, আমাদের এই যে স্ক্যান লেকচার, এটা আমি ওপেন করি। আমাদের এই যে নাম্বার থিওরিতে আছে আমরা এখন, তাই না? তো গতদিন আমরা কিছু অ্যালগোরিদম দেখছিলাম, হচ্ছে জিসিডি বের করা দুইটা অ্যালগোরিদম দেখছিলাম, তাই না? কি কি ছিল? স্টেইনস অ্যালগোরিদম ছিল, ঠিক আছে? তারপর ছিল হচ্ছে ইউক্লিডস অ্যালগোরিদম। তোমরা যারা আছো সবাই কি গতদিনের ক্লাসে ছিল? অর্ধেক ক্লাস করছিলাম, পরে কারেন্ট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ক্লাস কিন্তু রেকর্ড করা অবস্থা, রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আমি আপলোড করে দিচ্ছি, তাই না? কাজে ওখান থেকে দেখে নিও। আচ্ছা, নাম্বার থিওরির ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ডিভিসিবিলিটি, ঠিক আছে? ডিভিসিবিলিটির পরে বেস করে আমরা ডিফাইন করছিলাম জিসিডি, যেটা আমরা বাংলায় বলি গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিসার দুইটা নাম্বারের মাঝে আমরা কিভাবে বের করব? স্টেইনস অ্যালগোরিদম দিয়ে, ঠিক আছে? আরেকটা অ্যালগোরিদম দেখেছিলাম, সেটা হচ্ছে ইউক্লিড, ঠিক আছে? ইউক্লিডস অ্যালগোরিদম টু ফাইন্ড জিসিডি। এই দুইটার মাঝে বেশি এফিশিয়েন্ট কোনটা জিজ্ঞেস করা হলে তোমার মানে এট ফার্স্ট লুক মনে হইতে পারে যে ইউক্লিডস অ্যালগোরিদমটা এফিশিয়েন্ট, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু স্টেইনস অ্যালগোরিদমটা হচ্ছে মোর এফিশিয়েন্ট। কারণ হচ্ছে কি, আমি এখানে 2 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? এখানে গুণ ভাগ সবই 2 দিয়ে, দেখো এই যে 2 দিয়ে গুণ করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি।
একটা নাম্বার আমাদের কম্পিউটারে কি হয়, যে কোনো ইন্টিজারই বাইনারিতে থাকে, তাই না? বাইনারিতে রিপ্রেজেন্ট হয়। তো বাইনারিতে রিপ্রেজেন্ট যেহেতু অলরেডি একটা নাম্বার হচ্ছেই, ওটা 2 দিয়ে ভাগ করা মানে কি? জাস্ট একটা শিফট করা না, এক বিট? রাইট শিফট নাকি লেফট শিফট? রাইট শিফট, তাই তো? জাস্ট তুমি একটা বিট রাইট শিফট করলা, যেটা করতে তোমার একটা মাত্র ক্লক সাইকেল লাগবে, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে গুণ করা হচ্ছে লেফট শিফট করা, এক বিট। ঠিক আছে? তো এই জন্য এটা খুবই এফিশিয়েন্ট একটা অ্যালগোরিদম। তো তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এলসিএম, হ্যাঁ, যেটাকে আমরা বলি রসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল। তো লিস্ট কমন মাল্টিপলের অ্যালগোরিদম কিন্তু আসলে জাস্ট তোমার এইটুকু, তাই না? কারণ দুইটা নাম্বারের গুণফল হচ্ছে তাদের লসাগু এবং গসাগু, জিসিডি এবং এলসিএম এর গুণফলের সমান। তো যেহেতু আমরা জিসিডি বের করার অ্যালগোরিদম জানি, কাজে এলসিএম বের করতে পারি কিভাবে? নাম্বার দুইটার গুণফলে জিসিডি তে ভাগ করলেই হচ্ছে। তো যদি এটাই কোশ্চেন হিসেবে আসে, শুধু এটুকু লিখে অনেকে কিন্তু শেষ করে দাও, এটুকু লিখলে কিন্তু হবে না। এটুকু লেখার পরে কি করতে হবে বলতো? জিসিডির অ্যালগোরিদমটা লিখতে হবে না? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, কারণ হচ্ছে জিসিডি তো আমরা ডিফাইন করি নাই, এটা তো একটা, ধরো আমার এটা একটা অ্যালগোরিদম, হ্যাঁ, সেটা ইউজ করতেছে এলসিএম এর মাঝে। কাজে জিসিডি অ্যালগোরিদমটা কিন্তু এখানে লিখতে হবে। হ্যাঁ, এবং যদি বলি যে এফিশিয়েন্ট অ্যালগোরিদম লিখো এলসিএম এ, তাহলে জিসিডির একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম স্টেইনটা লেখা ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, এগুলো তোমরা জানো মোটামুটি। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা। তাদের মাঝে যে এটার পরে বেস করে কিছু থিওরাম আছে, যেমন যে কোনো কম্পোজিট নাম্বারের একটা প্রাইম ডিভিসর আছে, এগুলো পড়ে যাবা। এই থিওরামটা আমি আসলে সিলেবাস থেকে ওভাবে বাদ দিছি, মানে তোমার অ্যাকচুয়ালি সিলেবাসটা ঠিক হয় নাই এখান, এটা থেকে আর হয়তো আমি কোশ্চেন করবো না, বাট পড়ো এটা, ঠিক আছে? জানার জন্য পড়া। আচ্ছা, সেরকম এটাও একটু দেখবা তোমরা, ঠিক আছে? বাট এক্সক্লুডেড ফ্রম সিলেবাস না, এক্সক্লুডেড আমি ফ্রম কোশ্চেন হয়তো আমি এখান থেকে করবো না, কারণ এগুলা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। ঠিক আছে? তো এই দুইটা প্রুফের চাইতে অনেক বেশি আকর্ষণীয় প্রুফ হচ্ছে থার্ডটা। ঠিক আছে? এটা পড়তে হবে। তোমাদের সিলেবাস যেহেতু একটু বড় হয়ে গেছে, আমি যেহেতু মেশিন লার্নিং এর কিছু টপিক যোগ করছি, এই জন্য নাম্বার থিওরি থেকে কিছু টপিক বাদ দিছি, তার মাঝে এই দুইটা আছে। আচ্ছা, এটার প্রুফ আমরা দেখছিলাম, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? There are infinitely many prime numbers, মানে আমাদের ইউনিভার্সে প্রাইম নাম্বারের সংখ্যা কি ইনফাইনাইট কিনা, নাকি এমন হয়ে যায় যে নাম্বার যত বড় হতে থাকে, হ্যাঁ, সেটা প্রাইম হওয়ার সম্ভাবনা তত কমে যায়, সেটা ঠিক আছে। কিন্তু এমন কি হতে পারে যে একটা প্রাইম নাম্বার সবচেয়ে বড়, এর চাইতে বড় আর কোনো নাম্বার এক্সিস্ট করে না যেটা প্রাইম, কারণ এর আগের কোনোটা না কোনোটা দিয়ে সেটা ভাগ হয়ে যায়। সেরকম কখনোই হয় না, এখানে প্রুফটা দেখবা। হ্যাঁ, এটা আসলে বড় প্রাইম তৈরি করার একটা অ্যালগোরিদম। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফিতে কাজে লাগে, যে একটা ক্রিপ্টোগ্রাফিতে যেটা হয়, এনক্রিপশন, ডিক্রিপশন, পাবলিক কি, সেগুলো প্রাইভেট কি, সেগুলোতে যেটা হয় অনেক বড় বড় প্রাইম নাম্বার দরকার হয়, কখনো কখনো অ্যাপ্রক্সিমেটলি প্রাইম দরকার হয়। তো একটা প্রাইম নাম্বার তৈরি করার ওয়ে হচ্ছে তুমি প্রথম প্রাইম থেকে শুরু করে পরপর প্রাইম নাম্বার গুলো গুণ করতে থাকবা, করে 1 যোগ করবা, তাহলে দেখবা তোমার সবসময় একটা প্রাইম পাওয়া যায়, তাই না? 2 আর 3 গুণ করে 1 যোগ করলো কত পাই আমরা? 7 প্রাইম। 2 3 5 গুণ করো, করে 1 যোগ করো, কত পাও? 31, যেটাও প্রাইম, তাই না? তো কাজে আমাদের সবচেয়ে বড় প্রাইম যদি থাকেও, আমরা সেই পর্যন্ত সবগুলো প্রাইম গুণ করে 1 যোগ করে আরো বড় প্রাইম বানাতে পারবো সব সময়। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে অ্যালগোরিদমটা আমরা দেখবো সেটা হচ্ছে সিভ অফ ইরাটোস্থেনিস। ঠিক আছে? আমাদের অ্যালগোরিদমটার নাম হচ্ছে ইরাটোস্থেনিসের ছাঁকনি, সিভ অফ ইরাটোস্থেনিস। এটা কি তোমরা শুনছো? এটা, এই নামটা আগে শুনছো? কেউ রেসপন্ড করো, আমি শুনতে পাচ্ছি না কিন্তু তোমাদের কথা। না স্যার, এটা শুনিনি। আচ্ছা, তো এসিএম যারা করো তারা হয়তো শুনে থাকবে, এটা খুব এফিশিয়েন্ট একটা অ্যালগোরিদম। এটা হচ্ছে, হ্যাঁ, কুইকেস্ট ওয়ে টু ফাইন্ড অল প্রাইম নাম্বারস আপ টু অ্যান ইন্টিজার। ধরো আমি বললাম যে তোমার
ধরো 1 লক্ষ পর্যন্ত বা 1 মিলিয়ন পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে, হ্যাঁ, সবগুলা বের করো। তো তুমি প্রথমেই কি করার চেষ্টা করবা, মানে ধরো একদম কমন সেন্স কি হবে যে আমার, হ্যাঁ, হয়তো একটা ফর লুপ ইউজ করবা যে ফর আই সমান 1 to 1 মিলিয়ন, যে প্রতিটা আই সেটা প্রাইম কিনা চেক করবা, তাই না? ইফ চেক প্রাইম করে চেক করবা প্রতিটা নাম্বার প্রাইম কিনা, যদি প্রাইম হয় তাহলে প্রিন্ট করবা, নাহলে করবা না। এরকম করে যদি করো সেটা কিন্তু আসলে এফিশিয়েন্ট অ্যালগরিদম হবে না। কারণ হচ্ছে তোমার, তুমি ধরো 7 প্রাইম কিনা টেস্ট করছো, ঠিক আছে, হ্যাঁ, এখন 7-এর ডাবল যেটা 14, সেটার জন্য তুমি আবার চেক করতেছো প্রাইম কিনা, 21-এর জন্য ট্রাই করতেছো, 28-এর জন্য। 7 যখন প্রাইম হয়ে গেছে তখন কিন্তু 14, 21, 28, 35, 42, তাই না? 7-এর মাল্টিপল গুলো সবই কি হয়ে গেছে, এগুলো একটা আর প্রাইম নাই। কি বলছি বোঝা গেছে? তো আমাদের এই প্রাইম চেক করার খুব এফিশিয়েন্ট অ্যালগরিদম যেটা হচ্ছে কোনো একটা ইন্টিজার পর্যন্ত, লার্জ একটা ইন্টিজার এন, সেইটা পর্যন্ত সব প্রাইম বের করা, ফাইন্ড অল প্রাইমস আপ টু এন, ঠিক আছে? এটা বের করার একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম হবে হচ্ছে আমাদের প্রাইম চেক করার বদলে আমরা জাস্ট ক্রস আউট করব যে কোনগুলা প্রাইম না। তো আমাদের অ্যালগরিদমটা হচ্ছে এরকম। এবং এখানে আরেকটা এফিসিয়েন্সির আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে এন পর্যন্ত সব প্রাইম বের করতে হবে, হ্যাঁ, আমাদের অ্যালগরিদমের লুপটা চলবে হচ্ছে মাত্র স্কোয়ার রুট অফ এন পর্যন্ত, ঠিক আছে? কি বললাম বোঝা যাচ্ছে? ধরো আমি 1000 পর্যন্ত সব প্রাইম বের করতে চাই, বা ধরো 100 পর্যন্ত সব প্রাইম বের করতে চাই, তাহলে আমার কত দূর পর্যন্ত টেস্ট করতে হবে? 100-র জন্য এটা কত হবে, এন যখন 100, জাস্ট 10 পর্যন্ত চেক করলেই হবে, তাই না? সবাই কি বুঝতে পারতেছো? এই যে মুশফিক, মুশফিক কি আছো? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তবে আর কি আছো? রোল 12 কি আছো? জি স্যার আছি। বুঝতে পারছো কি বলছি? স্যার একটু কেটে কেটে আসতেছে, একবার একটু বললে ভালো হয়। আচ্ছা, তো এই কোনো প্রবলেম থাকলে এই জন্য জানাবা, ঠিক আছে? সেটা তো আমি বুঝবো না তোমার এন্ডে কি প্রবলেম। আমরা বের করতে চাচ্ছি একটা বড় নাম্বার পর্যন্ত সমস্ত প্রাইম। তো বড় নাম্বার যেটা সেটা হচ্ছে এন, ঠিক আছে? এন সমান মনে করো 64। তো আমরা একটা অ্যালগরিদম চালাবো, সেটা চেক করব হচ্ছে জাস্ট এই পর্যন্ত, স্কোয়ার রুট অফ এন পর্যন্ত। তো এটা যদিও আমার, যেহেতু এটা একটা ফ্র্যাকশন, তাই না, ফ্র্যাকশন আসতে পারে, 64-র জন্য আসবে না, 64-র জন্য 8 আসবে, হ্যাঁ, বাট মনে করো 90 পর্যন্ত, ঠিক আছে? 90-র জন্য এটা কত হবে? 90-র জন্য আমাদের 9-এর কাছাকাছি হবে, কিছু বেশি, সিলিং করলে 10 হবে। জাস্ট 10 পর্যন্ত আমার কি চেক করতে হবে, যে প্রথমে আমরা 2 রে নিব, 2 যেহেতু কাটা পড়ে নাই সেজন্য এটা হচ্ছে প্রাইম। এরপর 2 এর সমস্ত মাল্টিপল ক্রস আউট করে দিব, ঠিক আছে? অর্থাৎ 4, 6, 8, 10, 12, 14, 16, ঠিক আছে? আচ্ছা, তারপর 3 কে কাটা পড়ছে, পড়ে নাই, তাহলে 3 কে নিব, 3 এর সব মাল্টিপল 6, আবার কাটা পড়বে, 2 এর জন্য কাটা পড়ছিল, তারপর 9, 12, 15, 18, এরকম 64 পর্যন্ত 4 কাটা পড়ে গেছে। দেন তারপর কি করবো, 5 রে নিব, 5-এর মাল্টিপল গুলা কেটে দিব, অর্থাৎ 10, 15, ঠিক আছে, 20, 25, 30, হ্যাঁ, 6 কাটা পড়ে গেছে, তাই না? 2 দিয়ে কাটা পড়ছে একবার, 3 দিয়ে কাটা পড়ছে একবার, 6 কাটাই থাকবে। 7 কাটা পড়ে নাই, কাজে এটা হচ্ছে প্রাইম। 7-এর মাল্টিপল গুলা কেটে দেবো, এরকম খুব বেশি না। 64 যদি হয়, 7-এর বেশি যখন নাম্বার 8 এবং 9 কাটা পড়ে গেছে, 9 পর্যন্ত যখন আমরা আসবো বা 8 পর্যন্ত আমরা যখন আসবো, আমরা জানবো যে আমরা সবগুলা প্রাইম পেয়ে গেছি। যে কখনোই কাটা পড়ে নাই সেগুলাই হচ্ছে প্রাইম। দেখো, যেগুলো কাটা পড়ে নাই, যেমন যে 11 কাটা পড়ে নাই, 13, 17, 19, 23, 29, 31, কি বলছি বোঝা গেল? যে নাম্বার গুলা তোমার Yes, এখনো sir. ক্রস আউট হয় নাই সেগুলাই হচ্ছে প্রাইম নাম্বার। 37, 47, জাস্ট 64-র জন্য আমার মাত্র 8 পর্যন্ত দেখতে হয়েছে, তাই না? এটা যদি আরো বড় নাম্বার হইতো, ধরো 10,000 হইতো, হ্যাঁ, তাহলে জাস্ট 100 পর্যন্ত দেখতে হতো। এবং বেশিরভাগ নাম্বার কিন্তু কাটা পড়ে যাচ্ছে, তাই না? খুব অল্প কিছু নাম্বার দিয়ে টেস্ট করে আমরা আসলে সবগুলা প্রাইম বের করতে পারি। তো এইটা হচ্ছে যে ক্রস করে দিচ্ছি না, এইটা হচ্ছে একটা ছাঁকনি, মানে একটা ফিল্টারের মাঝে ক্রস আটকে যাওয়ার মতো।
এই জন্য এই অ্যালগোরিদমটারে বলা হয় সিভ অফ ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস হচ্ছে ম্যাথমেটিশিয়ান একজন, হ্যাঁ, তার অ্যালগোরিদম, যেটা তোমার ওই যে এসিএম প্রবলেম সলভ যারা করো দেখবা খুব এফিশিয়েন্ট। হ্যাঁ, তোমার প্রাইম নাম্বার একটা ইন্টিজার পর্যন্ত সব প্রাইম বের করতে চাইলে এটা একটা ভালো অ্যালগোরিদম, সিভ অফ ইরাটোস্থেনিস। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা আসলে এখন ছোট ছোট কয়েকটা টপিক দেখবো, নাম্বার থিওরি, জাস্ট নাম্বার থিওরির একদম বেসিক কয়েকটা থিওরাম, কয়েকটা, হ্যাঁ, আমাদের একটা টপিক আছে হচ্ছে স্পেশাল নাম্বার। আমরা স্পেশাল নাম্বার কিছু দেখবো। একটা হচ্ছে ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি নাম্বার সম্পর্কে তোমরা জানো সবাই, তাই না? 1-1 কোড করছো না যে এনতম ফিবোনাক্কি নাম্বার বের করা, একটা ফিবোনাক্কি নাম্বার ফিবোনাক্কি কিনা চেক করা, এগুলো করছো না? এনতম ফিবোনাক্কি নাম্বারটা কি বলো তো? এনতম ফিবোনাক্কি নাম্বারটা হচ্ছে আমার ইমিডিয়েট আগের দুইটা n-1 আর n-2 তম ফিবোনাক্কি নাম্বার দুইটা যোগ করলে যেটা পাওয়া যায়। আর যেহেতু এটা রিকার্সিভ এবং আমার দুইটার পরে থার্ডটা ডিপেন্ডেন্ট, কাজে প্রথম দুইটা ফিবোনাক্কি দিয়ে দিতে হবে, তাই না? তো আমাদের প্রথম ফিবোনাক্কি সেটা কত? 0। এবং সেকেন্ড ফিবোনাক্কি কত? 1। তাহলে এর পরের ফিবোনাক্কি নাম্বারটা কত হবে? 2 হবে। এই যে 0 1 তারপর 1 হবে। হ্যাঁ 1 হবে, সরি 1 হবে, কারণ আগের দুইটা যোগ করবা। আচ্ছা, তারপরেরটা কত হবে? আগের দুইটা যোগ করে 2, তারপরেরটা 3, তারপরেরটা হচ্ছে 3 আর 2 যোগ করে 5, তারপরেরটা 5 3 যোগ করে 8, তাই না? তো এভাবে বের করতে থাকলে আমাদের ফিবোনাক্কি নাম্বারের কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? প্রথম প্রপার্টি হচ্ছে সাইক্লিক প্রপার্টি, যে কতক্ষণ পরে ফিবোনাক্কি নাম্বার রিপিট হতে শুরু করে, নাকি কখনোই রিপিট হয় না। তো এটা একটু দেখবা, এখানে এক্সক্লুডেড ফ্রম সিলেবাস লেখা শুধু এই পেজটা, এটা আসলে ফিবোনাক্কি নাম্বার ট্রি ফরমেশন, হ্যাঁ, ফিবোনাক্কি ট্রি, এটা ডাটা স্ট্রাকচারে, অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারের লাগে। এটা আমাদের জাস্ট ফিবোনাক্কি ট্রি বলে কিছু আছে, তোমরা জেনো, আর কিছু না। আচ্ছা, এখন ধরো কেউ জিজ্ঞেস করলো যে 1600তম ফিবোনাক্কিটা কত, সেটা লাস্ট ডিজিটটা কত, এটা কি বলা সম্ভব? মানে হ্যান্ড ক্যালকুলেশন করে কি বলা সম্ভব কখনো? তোমার 1600টা ফিবোনাক্কি বের করতে হবে, তাই না? তো এই জন্য এটা আসলে সাইক্লিক প্রপার্টি আমরা ইউজ করব। ফিবোনাক্কি নাম্বার রিপিট হয়, কিভাবে রিপিট হয়? আমার 59তম ফিবোনাক্কি নাম্বার এবং 60তম ফিবোনাক্কি নাম্বার, ঠিক আছে, এদের লাস্ট ডিজিট হচ্ছে আবার প্রথম দুইটা ফিবোনাক্কি নাম্বারের লাস্ট ডিজিট যে 0 এবং 1, ঠিক আছে, মানে 1 এবং 0। হ্যাঁ, 59তমটার হচ্ছে লাস্ট ডিজিট 1 আর 60তমটার লাস্ট ডিজিট হচ্ছে 0। ফলে এর পরেরটার 61তম যেটা, হ্যাঁ, সেটার ফিবোনাক্কি লাস্ট ডিজিট হবে কত? 0 আর 1 যোগ করে 1। মানে ফিবোনাক্কি নাম্বার রিপিট হতে হলে পরপর দুইটা ফিবোনাক্কি লাস্ট ডিজিট রিপিট হতে হবে, তাই না? ফলে যোগ করে এরপর একই জিনিস আসতে থাকবে। লাস্ট ডিজিটের কথা বলতেছে, ফিবোনাক্কি নাম্বার তো আর রিপিট হবে না, নাম্বার তো ক্রমাগত বড় হচ্ছে, কিন্তু লাস্ট ডিজিটটা রিপিট হবে যদি পরপর দুইটা নাম্বারের লাস্ট ডিজিট এই 0 আর 1 হয়, তাহলে এরপর কিন্তু সেই আবার রিপিট হবে। তো 0 আর 1 থেকে আবার 1 হবে, তারপর আবার 1, তারপর 2, ঠিক আছে? তো দেখা যায় 60টা পরপর রিপিট হয়। 60তম ফিবোনাক্কি এইটা, 59তমটা হচ্ছে তোমার লাস্ট ডিজিট হচ্ছে 1, ফলে 61তমটা আবার 1 আসবে লাস্ট ডিজিট। তো কাজেই আমার এটা 60 দিয়ে মড করলেই হচ্ছে। 1600তম ফিবোনাক্কি যদি আমি চাই যে এটা লাস্ট ডিজিট কত, হ্যাঁ, 60 প্রতি 60টা পরপর লাস্ট ডিজিট 0 হয়, তাই না? তো তাহলে 120তমটাও সেই 0 হবে লাস্ট ডিজিট, 180তম, 240তম, 60 এর মাল্টিপল বা 60 দিয়ে মড করবা। হ্যাঁ, 1600 যদি তুমি 60 দিয়ে মড করো, কত পাচ্ছ? 40। তাহলে 40টা ফিবোনাক্কি বের করতে হবে, ঠিক আছে? করার পরে 40তম ফিবোনাক্কি লাস্ট ডিজিট যেটা, এই 1600তমটারও লাস্ট ডিজিট সেটাই হবে। 1600টা তো হাতে বের করতে পারবো না, 40টা হাতে বের করতে পারবো, বাট এটা আসলে বেশি, মানে 40টা বের করাও সহজ না। তো সাধারণত এই জন্য পরীক্ষাতে অনেক সময় শর্ট কোশ্চেন, জাস্ট 1-2 মার্কস এর কোশ্চেন হিসেবে থাকে, যে ধরো ফাইন্ড F1500, হ্যাঁ, বা F1501, 1500 60 দিয়ে মড করে দেখো, ভাগশেষ 0, তার মানে 0তম ফিবোনাক্কি লাস্ট ডিজিট যা, 1500তম ফিবোনাক্কি লাস্ট ডিজিটও তাই। হ্যাঁ, এটা কিন্তু 0তম ফিবোনাক্কি, ফিবোনাক্কি নাম্বার 0 থেকে শুরু, 0তম ফিবোনাক্কি লাস্ট ডিজিট 0,
তাহলে 1500তম ফিবোনাক্কি লাস্ট ডিজিট 0। হ্যাঁ, বা ধরো বললাম 1510, 60 দিয়ে মড করলে কত পাবা? 60 দিয়ে মড করলে পাবা হচ্ছে 10। দশম ফিবোনাক্কির লাস্ট ডিজিট কত বলো তো? এখানে আছে কিন্তু 10th ফিবোনাক্কির লাস্ট ডিজিটটা কত দেখো? 5 দশম যেটা 5 স্যার 5 মনে হচ্ছে। 5 স্যার হ্যাঁ আচ্ছা, 5, হ্যাঁ 5 ঠিক আছে। তবে এখানে একটা ভুল অনেকে করো, 10 ফিবোনাক্কি কিন্তু আমি দেখো এটা কিন্তু প্রথম ফিবোনাক্কি কিন্তু F0, এটা মাথায় রেখো। অনেকে এখান থেকে F1 থেকে কাউন্ট করো, এক থেকে, এটা যদি এক ধরো তাহলে কিন্তু তোমার এখানে 10 হয়ে যাবে, ঠিক আছে? F0 থেকে কাউন্ট হবে। আমি তোমাদের মোস্ট কমন এরর গুলা কিন্তু বলে দিচ্ছি, এটা একটা সুবিধা, তোমার এই সেম ভুল আর কি করো না কেউ, ঠিক আছে? 10 ফিবো খুব মাইনর এরর, বাট অনেকে ভুল করে ফেলো। আচ্ছা, তো সেরকম ধরো বললাম 1401, 1400 ভাগ করো 60 দিয়ে, 1401 রে 21 হচ্ছে, তাহলে 21টা ফিবোনাক্কি তোমার হাতে হাতে বের করে ফেলতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 21তম 6। আচ্ছা, ফিবোনাক্কি নাম্বার, ঠিক আছে, এই প্রপার্টিটা একটু দেখো, এই যেখানে দেখানো আছে ফিবোনাক্কি নাম্বার তোমার প্রতি কে তম ফিবোনাক্কি নাম্বার সম্ভবত যে every third Fibonacci number is a multiple of f3, every fourth, every k তম Fibonacci number is a multiple of fk, এটা ফিবোনাক্কি নাম্বারের একটা প্রপার্টি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, এখানে বলা আছে দেখো, রিড দিস পার্ট ফ্রম পিডিএফ লেকচার 7, মানে এটা এইখানে অত ভালোভাবে নাই স্ক্যান লেকচারে, এটা পিডিএফ লেকচার 7 থেকে দেখলে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? এখানে আমাদের যেটা দেখবো, এটা আমরা বলি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? তো প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখার আগে পিডিএফ লেকচার 7 আরেকটা টপিক আছে, সেটারে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। সেটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দেখবা। ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখবো প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, তারপর আরেকটা টপিক আছে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরস, ঠিক আছে? তো এগুলো আমরা দেখবো হচ্ছে পিডিএফ লেকচার 7 থেকে, ঠিক আছে? এই যে পিডিএফ লেকচার 7, 8, 9 বললাম, পিডিএফ লেকচার 7 থেকে এই টপিকগুলো দেখবা পিডিএফ লেকচার 7 থেকে, পিডিএফ লেকচার 7। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরটা আছে পিডিএফ লেকচার 8। আর পিডিএফ লেকচার 9 এ কি আছে জানো তো? পিডিএফ লেকচার 9 হচ্ছে স্টার্ন ব্রোকার ট্রি, তাই না? আচ্ছা, আমরা তাহলে পিডিএফ লেকচার 7টা দেখি। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক যেটা বললাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক হচ্ছে এইটা, ঠিক আছে? এটা পড়ো সবাই, এনি পজিটিভ ইন্টিজার, এটা পড়ো সবাই, একটু দেখো। আমি এক মিনিটের একটা ব্রেক নিচ্ছি।
সবাই কি বুঝছো ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক নাম্বার থিওরির যেটা ফান্ডামেন্টাল থিওরাম, হ্যাঁ সেখানে কি বলা হচ্ছে যে কোনো ইন্টিজার এন সেটাকে শুধু তুমি প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারেই লিখতে পারবা, ঠিক আছে? এটা কি যে কোনো নাম্বারের জন্য সত্য না? এই যে এক্সাম্পল যেটা আছে প্রাইম নাম্বার হলে তো যেটা হবে 1 এবং সেই নাম্বারটা, কি বুঝছি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝছো? ধরো স্যার 12। এখানে এক্সাম্পলের নিচে হেয়ার দ্য প্রোডাক্টস ডোনেটেড বাই এই ব্যাখ্যাটা একটু বুঝতেছি না আর কি, যে একটা কোনটা? ব্যাখ্যা লেখা মানে এক্সাম্পলের নিচে একটা ব্যাখ্যা দেওয়া যে হেয়ার দ্য উপরে যে হেয়ার দ্য প্রোডাক্টস ডোনেটেড বাই আর অ্যানালগ প্লাস টু সামস, এই এটা মানে ব্যাখ্যাটা এই নোটেশনটা ব্যাখ্যা করতেছে যে তোমার এইটা মানে হচ্ছে প্রোডাক্ট। না মানে পুরোটা ব্যাখ্যাই। হ্যাঁ মানে বলা হচ্ছে যে এই নোটেশনটা কি, এইটার মানে কি, এইটা মানে কি তোমরা জানোই, এটা জানলে আর ব্যাখ্যা করার দরকার নাই। এটা মানে কি বলো? এটা হচ্ছে গুণ, সেটা গুণ বুঝায় না এটা? হ্যাঁ এটা এটা ও- বুঝতে এটা পারছি। হ্যাঁ there is only one way to write হ্যাঁ, n as মানে a product of ঠিক n আছে, ওইটা আমি non-decreasing. হ্যাঁ বলতেছি। এটা হচ্ছে যে এই যে ইউনিকলি কথাটা আমি যোগ করছি, মানে যে কোনো একটা নাম্বারকে তুমি শুধু প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখবা, ঠিক আছে? শুধুমাত্র প্রাইম নাম্বারের গুণফল। আচ্ছা, আর 12 তুমি কি লিখতে পারো? 2 × 2 × 3 লিখতে পারো, তাই না? কেউ যদি বলে না 3টা আগে লিখবো, 3 × 2 × 2 লিখবো, সেটা কি আলাদা কিছু হলো? দেখতে তো Same. দেখতে আলাদাই হচ্ছে, বাট ওরা যেটা বলছে না আমরা হচ্ছে সর্টেড অর্ডারে লিখবো, মানে ইনক্রিজিং মানে নন ডিক্রিজিং, ঠিক আছে? মানে সবচেয়ে ছোট প্রাইমটা আগে, তারপর তার থেকে বড় প্রাইম বা সমান। যেমন ধরো এই 11,011, এটা আমরা কেউ 13টা আগে লিখবো না, সব এটার যে নাম্বার গুলো গুণ করলে পাওয়া যায় সেগুলো হচ্ছে 7, 11 এবং 13, এই অর্ডারে লিখবো। এই অর্ডারটা যদি মেনটেন করো যে ছোট থেকে বড়, ঠিক আছে, তাহলে সবগুলার একটা ইউনিক মানে একটা ভাবেই লিখতে পারবা, মাল্টিপল ওয়েতে লেখা সম্ভব। ধরো এই নাম্বারটা যদি তোমার অন্য কোনো নাম্বারও হয়, ধরো 20 আমরা কিভাবে লিখবো? 2 × 5, তাই না? একভাবেই লেখা সম্ভব, 2 × 2 × 5, আর কোনো ওয়ে নাই। এটাই বলা হচ্ছে এনি পজিটিভ ইন্টিজার ক্যান ইউনিকলি বি রিটেন অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস, ঠিক আছে? তো এইটারে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। জিনিসটা কি বোঝা গেছে? তুমি যে কোনো নাম্বার চিন্তা করো সেটা শুধু প্রাইমের গুণফল আকারে লেখা যাবে। এখন তুমি বলবা যে না মাঝে হয়তো একটা নাম্বার প্রাইম না, অ্যাকচুয়ালি যেটা প্রাইম না ওইটারে ভাঙলেও শেষ পর্যন্ত প্রাইমের মতোই হয়ে যাবে। মানে তোমার এই যে পদার্থের ক্ষেত্রে আমরা কি বলি যে তোমার অসংখ্য রকম ম্যাটার আছে, তাই না? কিন্তু তুমি পরমাণু যদি চিন্তা করো মাত্র 100 কতগুলা, 110-15টা মতো, আমি খেয়াল নাই, তাই না? মৌল আর কি, পরমাণু কিন্তু মাত্র কয়েক রকমই আছে, তাই না? তোমার হাইড্রোজেন, হিলিয়াম থেকে শুরু করে। প্রাইম নাম্বার হচ্ছে বড় ইন্টিজার বা যে কোনো ইন্টিজার ইনফাইনাইট সংখ্যক, হ্যাঁ, কিন্তু প্রাইম নাম্বারের কিছু প্রাইমের কম্বিনেশন আকারে তুমি সব মানে কিছু প্রাইমের মাল্টিপল আকারে তুমি যে কোনো নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং যে কোনো নাম্বার তুমি শুধু একভাবেই প্রাইমের মাল্টিপ্লিকেশন মানে প্রোডাক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। এটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, ঠিক আছে? যেখানে বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আচ্ছা, এটার প্রুফটা কিন্তু অত ইজি না, প্রুফটা তোমরা নিজেরা দেখবা, আমি প্রুফটা ওভাবে ঠিক ব্যাখ্যা করব না। তোমার যেটা বলা হচ্ছে যে কোনো নাম্বার ধরা যাক, আমি প্রমাণ করব যে তোমার যেটা হচ্ছে এখন এই অংশটা যে শুধু প্রাইমের গুণ আকারে যে প্রমাণ করা যায়, হ্যাঁ, এখানে প্রুফ করা হয়েছে ইউনিক অংশটুকু, যে ইউনিক একভাবেই হবে, ঠিক আছে? আর যে কোনো নাম্বারে যে তুমি প্রাইম আকারে প্রকাশ করতে পারো, এটা কিন্তু আগে আমরা করে আসছি, প্রুফটা আমি সিলেবাস থেকে ভাবে রাখি নাই, ওটা যদি দেখে আসতে চাও ওটা হচ্ছে এই প্রুফটা, আমাদের স্ক্যান লেকচারে যেটা ছিল একদম প্রথম প্রুফটা, প্রথম বা দ্বিতীয়টা। এই দেখো এই যে সেকেন্ড প্রুফ যেটা ছিল, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এনি পজিটিভ ইন্টিজার সেটা হচ্ছে হয় নিজে প্রাইম অথবা প্রোডাক্ট অফ প্রাইমস, মানে শুধু প্রাইমের প্রোডাক্ট আকারেই গুণ করা যাবে, গুণ করে মানে শুধু প্রাইমের প্রোডাক্ট আকারে কিছু প্রাইম নাম্বারের গুণফল আকারে সেটা প্রকাশ করা যায় যে কোনো পজিটিভ ইন্টিজার। তো এইটা হচ্ছে আমাদের ওই ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকের ওই প্রুফটা এখানে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ঠিক আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখানে এই পেজটা স্ক্যান করা হয় নাই, এটা আমি যাদের স্ক্যান করতে দিচ্ছিলাম এটা মিসিং পেজ আলাদা একটা পিডিএফ এ আছে, আমি তোমাদের দেখাই দেই এখানে কি আছে কি না।
আচ্ছা, মিসিং পেজ যেটা ছিল ওটা আমি যোগ করে দিব না, ঠিক আছে? এখানে থাকার কথা অ্যাকচুয়ালি। হ্যাঁ, মিসিং পেজ হচ্ছে এটা, ঠিক আছে? আমি যোগ করে, গত সেমিস্টার ছিল, এবার বাদ পড়ে গেছে লাগতেছে। ওইটার প্রুফটা হচ্ছে এটা, ঠিক আছে? দুইটা আসলে দরকার নাই। সবাই কি দেখতে পাচ্ছ? মনে হয় তোমাদের সাথে দেখানো হয় না, ফোল্ডারটা আমি আর একবার দেখাই। মিসিং পেজ যেটা ছিল আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মিসিং পেজটা। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যেটা সেটা হচ্ছে যে কোনো নাম্বারে আমরা শুধু ইন্টিজারের গুণফল আকারে দেখাতে পারি। প্রথম অংশ তো প্রুফ হয়ে গেল, এখন যেটা দেখানো হবে ইউনিক আকারে, ইউনিক। হ্যাঁ, ইউনিকলি যেটা আমরা ধরে নিচ্ছি ইউনিক না, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কিছু প্রাইম P1 P2, হ্যাঁ এরকম কিছু প্রাইম, আর কিছু Q1 Q2 প্রাইম। তো সেটা থেকে শুরু করে আমরা আলটিমেটলি দেখাইছি না আসলে আমাদের P এবং Q2, P1 এবং Q, হ্যাঁ P1 তে যদি দুইটাই ভাগ করি আমাদের, হ্যাঁ P1 আর Q1 এই দুটো ডিফারেন্ট হতে পারে না, এই দুটো সেম হতে হবে। সেরকম P2 আর Q2 ডিফারেন্ট হতে পারে না, সেম হবে, ঠিক আছে? সেটাই প্রুফ করছে, কাজে আমার এটা ইউনিক একটা ফ্যাক্টরাইজেশন হবে। আচ্ছা, এখন এটা তোমরা নিজেরা দেখবা, আমি খালি প্রথম লাইনটা বুঝাই দিই। প্রথম লাইনে দেখো কি বলা হয়েছে, এটা কোত্থেকে আসলো? এটা ইউক্লিডের বলা হচ্ছে একটা সেলফ সার্টিফাইং অ্যালগরিদম। এটা আসলে জিসিডি অ্যালগরিদমের একটা আউটকাম। সেটা হচ্ছে আমরা বলতেছি এন হচ্ছে আমাদের একটা ইন্টিজার এন, আমরা ধরতেছি সেটারে দুই ভাবে প্রকাশ করা যায়, প্রাইম নাম্বারের গুণফল আকারে দুই ভাবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে একটা প্রাইমের সিকোয়েন্স, আর এটা হচ্ছে আরেকটা প্রাইমের সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে সবগুলো নাম্বারই প্রাইম না, তাহলে P1 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাই তো? আবার এখানেও সবগুলো প্রাইম, তাহলে Q1 হচ্ছে একটা প্রাইম নাম্বার। আচ্ছা, P1 একটা প্রাইম, Q1 একটা প্রাইম, সবাই কি শুনতে পাচ্ছ? তো দুইটা প্রাইম নাম্বারের গসাগু কত হবে, জিসিডি কত হবে? দুইটা প্রাইম নাম্বার ধরো 7 এবং 11 বা 7 এবং 13, এদের জিসিডি কত হবে? 1 হবে না সব সময়? যেহেতু দুইটাই প্রাইম, এদের কোনো কমন ডিভিশন কখনোই থাকবে না 1 ছাড়া। আচ্ছা, আর ইউক্লিডের একটা থিওরাম আছে, ইউক্লিডের থিওরামটা হচ্ছে যে জিসিডি অফ টু নাম্বারস ক্যান অলওয়েজ বি রিটেন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য টু নাম্বারস। অর্থাৎ এই দুইটা নাম্বারের জিসিডি, ঠিক আছে, হচ্ছে 1। এই 1টার আমরা প্রকাশ করতে পারবো সবসময় দুইটা নাম্বারের লিনিয়ার কম্বিনেশন, মানে দুইটা নাম্বারে অন্য দুইটা ইন্টিজার দিয়ে গুণ করবা, করে যোগ করবা, ঠিক আছে? এ আর বি, এটা যে এরকম নেগেটিভ হইতে পারে, পজিটিভ হবে সবসময় এরকম না। কি বলতেছি বোঝা যাচ্ছে? তো যেহেতু জিসিডি 1, এই 1টা রিপ্রেজেন্ট করা যায় P1 এবং Q1 এর দুইটা ইন্টিজার দিয়ে গুণ করে, সবসময় করা যাবে এই জিনিসটা, ঠিক আছে? তো সেইটা থেকে ওরা শুরু করছে, তারপরে বাকি প্রুফটা খুব বেশি কমপ্লেক্সিটি নাই। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক এই পর্যন্ত, ঠিক আছে? এটা একটু সবাই দেখবা। আচ্ছা, এখন এইটার পরে বেস করে আমরা যেটা বলতেছি যে তোমার, হ্যাঁ প্রাইম ফ্যাক্টরাইজেশন, যে কোনো নাম্বারে আমি যেহেতু প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ সেই রিপ্রেজেন্টেশনটাতে আমি বলতেছি হচ্ছে এরকম যে ধরো পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, সেটাতে আমার ধরো এম আর এন হচ্ছে দুইটা ইন্টিজার, ঠিক আছে, তাদের গুণফল হচ্ছে কে। আর কোন একটা প্রাইম নাম্বার পি, হ্যাঁ কে তে পি এর পাওয়ার কত হবে? মানে আমরা এই প্রাইম ফ্যাক্টরাইজেশন যেটা বলতেছিলাম সেটা আমরা এখন একটু অন্যভাবে দেখবো। এখন নাম্বারটা আছে, এটা একটু খেয়াল করো সবাই। মনে করো 12, ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা 12, হ্যাঁ 12 রে আমরা এখানে কিভাবে প্রকাশ করছিলাম দেখো, 2 ইন্টু 2 ইন্টু 3, তার মানে 2 এর পাওয়ার এখানে কত? 2। আর 3 এর পাওয়ার কত? 1, তাই না? এর পরের প্রাইম নাম্বার যেগুলো 5, 7, সেগুলোর পাওয়ার এখানে কত বলো তো?
0 না, 2 into 2 into 2 to the power স্কয়ার যেটা into 3 to the power 1 into 5 to the power 0 into 7 to the power 0, তাই না, into 11 to the power 0। আমরা এভাবে চিন্তা করতে পারি। তো এটারে হচ্ছে তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা 12 কে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। 12 হচ্ছে 2 এর পাওয়ার 2 হবে, 3 এর পাওয়ার 1 হবে, বাকি সমস্ত প্রাইমের পাওয়ার 0 হবে। আর 18 আমরা কিভাবে লিখতে পারি, 2 into 3 into 3 না, একটা 2 আর দুইটা 3, 9 দুগুণে 18, তাই না। অর্থাৎ 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2। এখানে হচ্ছে শুধু পাওয়ার গুলো আমরা লিখবো, পজিশন দিয়ে বুঝে যাবে প্রাইমটা। প্রথম পজিশনটা হচ্ছে 2 এর জন্য প্রথম প্রাইম, এটা হচ্ছে 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 1, এটা সবসময় 3, সেকেন্ড পজিশনটা 3 এর জন্য সবসময় বরাদ্দ, তাই না। আগে ছিল 3 এর পাওয়ার 1 12 এর মাঝে ছিল 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 1, 18 এর মাঝে 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 0, এটা 7 এর পজিশন, 7 এর পাওয়ার 0, তারপর 11 এর পজিশন, এগুলো সব 0। আচ্ছা, তো এইটা এখানে যেটা বলা হচ্ছে গুণফলের ক্ষেত্রে হবে কি, জাস্ট তুমি দুইটা যোগ করবা। যেমন 12 আর 18 গুণ করলে কত হয়, 216 হয়, তাই না। সেটা হচ্ছে এমন একটা নাম্বার যেখানে থাকবে হচ্ছে 2 কিউব আর 3 কিউব, 0 আর 0 গুলো যোগ করলে সব 0ই হবে, তাই না। কি বলতেছি বোঝা যাচ্ছে কি। আমরা জিসিডি আর এলসিএম টা দেখি। জিসিডি হবে হচ্ছে করেসপন্ডিং পাওয়ার দুইটার মাঝে মিনিমামটা, আর এলসিএম হবে করেসপন্ডিং পাওয়ারের মাঝে ম্যাক্সিমামটা, ঠিক আছে। তো দেখো জিসিডি দেখো 12 আর 18 গসাগু কত। তোমাদের যেটা মনে হয় বেশি বোরিং হয়ে যাচ্ছে নাকি, এগুলো কি সেলফ স্টাডি দিয়ে দিব। সবাই শুনতে পাচ্ছ। 12 এবং 18 মিনিমাম ম্যাক্সিমামের জায়গাটা একটু আবার রিপিট করলে স্যার ভালো হতো। আচ্ছা দেখো একটু বুঝি এক্সাম্পলটা জাস্ট দেখো, এক্সাম্পলটা বুঝলেই হবে। জিসিডি, হ্যাঁ 12 এ আমরা কিভাবে লিখতে পারি। 12 কে স্যার 2 হ্যাঁ, টু দি দেখো, পাওয়ার 1 এবং 2 টু দি পাওয়ার 2, হ্যাঁ, তার মানে 2 এটা টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 1, হ্যাঁ 3 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার 0, এরপর সব 0 থাকবে, 7 বাকি টু দি সবগুলো পাওয়ার 0। 0, হ্যাঁ 11 টু দি পাওয়ার 0, এগুলো আমি ডট ডট দিয়ে লিখলাম, এটা 12। আচ্ছা, এরপর লিখো হচ্ছে 18, ঠিক আছে। 18 টা কিভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার 1, তাই না। 9 দুগুণে 18, 2 এর একটাই পাওয়ার, 3 এর পাওয়ার কিন্তু 2 আর হবে। 3 এর দুইটা হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখো তাহলে 12 এবং 18 গসাগু জিসিডি বের করব। জিসিডি বের করার সময় এই করেসপন্ডিং এই দুইটার মাঝে মিনিমাম নিব। 2 এর পাওয়ার এখানে আছে 2 আর 2 এর পাওয়ার এখানে আছে 1, এদের মাঝে মিনটা কত, মিনিমামটা কত, এই যে 1 এই যে 2, এটাই বলা হচ্ছে যে 2 এর পাওয়ার হচ্ছে এখানে 2, এখানে 1, এর মাঝে মিনিমাম হচ্ছে 1। আবার 3 এর পাওয়ার দেখো এখানে 1 এখানে 2, তার মাঝে মিনিমাম হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 এর, আর এই 5 এর পাওয়ার তো দুই জায়গাতেই 0, কাজে 0 0 এর মিনিমাম 0ই আসবে, 7 এর জন্য 0 0 এর মিনিমাম 0 আসবে, তার মানে সব 0 গুলা নিব, আর বাকি নন 0 থাকবে খালি 2 আর 3 এর পাওয়ার, দুই ক্ষেত্রে হচ্ছে 1, তাই না। 1 2 1 এর মাঝে মিনিমাম 1, 1 2 এর মাঝে মিনিমাম 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 1 3 টু দি পাওয়ার 1, তার মানে 6। 12 18 গসাগু জিসিডি 6 না। জি স্যার। আর এলসিএম এর ক্ষেত্রে আমরা ম্যাক্সটা নিব, উল্টাটা মানে ম্যাক্সটা নিব, হ্যাঁ। তার মানে দেখো 2 এর পাওয়ারের 1 আর 2 এর মাঝে ম্যাক্স হচ্ছে 2, 18 এর জন্য 1 আর 2 এর মাঝে ম্যাক্স হচ্ছে 3 এর পাওয়ার 1 আর 2, তার মাঝে ম্যাক্স হচ্ছে 2, অর্থাৎ 2 স্কয়ার 3 স্কয়ার, আর 0 0 এর মাঝে ম্যাক্স তো 0ই থাকবে সব, তার মানে গুণ করলে কত হচ্ছে 2 স্কয়ার 3 স্কয়ার 36, তাই না। এটা হচ্ছে রসাগু। আর 12 আর 18 যদি গুণ করতে চাই তাহলে হচ্ছে এগুলো মিন বা ম্যাক্সটা যোগ করব, করেসপন্ডিং পাওয়ার গুলো যোগ করব, অর্থাৎ এইটা হবে 3, 2 এর পাওয়ার হবে 3 আর 3 এর পাওয়ারও হবে 3, আর বাকি সবার পাওয়ার হবে 0, ঠিক আছে। ওইটাই বলা হয়েছে 2 এর পাওয়ারও 3 হবে, যোগ হবে তখন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা থিওরাম, আমাদের তোমার, হ্যাঁ এটা একটু দেখবা যে জিসিডি এবং এলসিএম আমরা আরেকভাবে বের করতে পারি, প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে কোন একটা প্রাইমের সবগুলা প্রাইমের
পাওয়ার গুলোর মধ্যে মিনিমামটা যদি নেই তাহলে গসাগু বের হবে, আর ম্যাক্সটা যদি নেই তাহলে রসাগু বের হবে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আর দুইটা শর্ট কোশ্চেন আছে, এই দুইটা দেখাই আমি শেষ করে দিব আজকে। ইউক্লিড নাম্বার, হ্যাঁ আমাদের সিলেবাসের একটা টপিক আছে দেখবে স্পেশাল নাম্বার। আমরা স্পেশাল হিসেবে ফিবোনাকি নাম্বার দেখতেছি, ইউক্লিড নাম্বার দেখতেছি, আর মার্জিন নাম্বার দেখতেছি। ইউক্লিড নাম্বার হচ্ছে এরকম, এনতম ইউক্লিড নাম্বার হচ্ছে আগের সমস্ত ইউক্লিড নাম্বারের গুণফল করে 1 যোগ করবা। তো ইউক্লিড নাম্বার প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, হ্যাঁ তাহলে এর পরেরটা কত হবে? 1 into 2 plus 1, তাই না? 3 হবে। তারপরেরটা হবে 1 into 2 into 3 plus 1 মানে 7, তারপরেরটা হচ্ছে 43। তো ইউক্লিড নাম্বার দেখে মনে হচ্ছে প্রাইম হবে সবসময়, তাই না? বাট একটা কোশ্চেন আসতে পারে যে তোমার শর্ট কোশ্চেন আছে দেখবা, প্রুভ অর ডিসপ্রুভ দ্যাট ইউক্লিড নাম্বার ইজ অলওয়েজ প্রাইম। ডিসপ্রুভের অপশন যখন থাকে তখন বলছিলাম না, শুধু একটা ইউক্লিড নাম্বারই যদি দেখাইতে পারো যেটা প্রাইম না, তাহলেই কিন্তু ডিসপ্রুভ হয়ে গেল। ডিসপ্রুভ করাটা ইজি সবসময়, তো সেটা আছে। E5 যেটা 5th ইউক্লিড নাম্বার যেটা, সেটা হচ্ছে 1807, সেটা কিন্তু আসলে প্রাইম না, তাই না? 13 আর 139 গুণ করলে এটা পাচ্ছি, তার মানে এটা কিন্তু আসলে প্রাইম নাম্বার না। ঠিক আছে? ইউক্লিড নাম্বার বেশিরভাগ সময় প্রাইম হয়, কিন্তু তোমার এই যে কখনো কখনো হয় না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা নাম্বার আছে মার্জিন নাম্বার। মার্জিন নাম্বারও তোমার বেশিরভাগ সময় প্রাইম হয়, বাট সব সময় হয় না, কাজে এটাও ডিসপ্রুভ করবো। মার্জিন নাম্বার হচ্ছে এইটা 2 to the power p minus 1। সবাই কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। তো 2 এর পাওয়ার একটা p কিন্তু যে কোনো ইন্টিজার না, p হচ্ছে একটা প্রাইম বসাবা। যেমন p এর মধ্যে তুমি 2 বসাইতে পারো, তাহলে কত পাবা? p এর মাঝে 2 বসাইলে 3 পাবা, তাই না? p এর মাঝে 4 বসাতে পারবা না, 4 তো প্রাইম না, বাট 5 বসাতে পারবা। 5 বসালে কত পাচ্ছ? 2 to the power 5 minus 1 কত হয়? 31, তাই না? 31 হয়। এরকম 7 বসাতে পারো, দেখবা বেশিরভাগ সময় প্রাইম হয়, বাট সব সময় হয় না, কাজে এখানেও বলা হয়েছে প্রমাণ করো যে মার্জিন নাম্বার ইজ নট প্রুভ আর ডিসপ্রুভ, মার্জিন নাম্বার ইজ অলওয়েজ প্রাইম, বাট এটা আসলে ডিসপ্রুভ করবা। ঠিক আছে? কাউন্টার এক্সাম্পল দেখাই, যখন p সমান 11 বসানো হয়, এটা হয় হচ্ছে তোমার 2047, যেটা প্রাইম না। ঠিক আছে? তো এগুলো একটু দেখবা, তাহলে আমাদের পিডিএফ 7 এটা আমাদের শেষ। এটা একটু দেখতে হবে, তোমাদের কাছে একটু এটা বোরিং লাগতে পারে, কিন্তু নাম্বার থিওরি জিনিসটা আসলে তোমার ইনিশিয়াল লেভেলে এরকমই। ঠিক আছে? ডেফিনেশন, বাট এগুলার পরে বেস করে অনেক এক্সাইটিং এক্সাম্পল আছে, বাট নাম্বার থিওরি কিন্তু আসলে ম্যাথমেটিশিয়ানদের ফিল্ড, হ্যাঁ আমাদের সিএসসি মানুষের না। নাম্বার থিওরি কাজে লাগে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, এনক্রিপশন, ডিক্রিপশন, যেখানে প্রাইম নাম্বার কাজে লাগে, সেখানে সেগুলো নিয়ে কাজ করতে গেলে নাম্বার থিওরির কিছুটা নলেজ লাগে। এই জন্য আমরা নাম্বার থিওরি জাস্ট অল্প কিছু, যেটা বলা হয় যে তোমার স্ক্র্যাচিং দ্য সারফেস, একটু দেখবো। আমাদের পিডিএফ লেকচার 7 তাহলে শেষ হলো। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ এর পরের টপিক যেগুলো আছে সেগুলো দেখবো। কারো কোনো কোশ্চেন আছে কি আজকের পরে, আজকের টপিক গুলোর পরে? কারো কোনো কোশ্চেন থাকলে এখন সলভ করে নাও, বা নেক্সট দিনের শুরুতে। তোমরা কিন্তু ম্যাটেরিয়াল গুলো একটু পরে ফেলো, কারণ যেটা হচ্ছে সব জমায় রাখলে শেষে যখন খুলবে তখন কিন্তু দেখা যাবে ক্লাস টেস্ট হতে থাকবে একের পর এক, ল্যাব ফাইনাল, হ্যাঁ তারপর ল্যাবের মিড এবং ল্যাব গুলা, তো তখন ম্যানেজ করতে পারবা না। এই জন্য থিওরি গুলা পড়ে শেষ করে রাখো, তখন কাজে লাগবে। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার ভিডিওটা স্যার কখন আপলোড করবেন? ভিডিওটা 5 মিনিট পরে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আমি জাস্ট ভিডিওটা সেভ করে আপলোড করে দিব। আপলোড মানে হচ্ছে আমি তো গুগল ড্রাইভে রাখতেছি, ঠিক আছে? তোমরা ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নিও। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।